আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর দ্বাদশ পর্ব। ল্যাংডন আর সোফি ট্রাকটা নিয়ে ভেতরের পথ দিয়ে যেতেই সোফি অনুভব করল তার মাংসপেশিগুলো শিথিল হচ্ছে। রাস্তা থেকে ভেতরে আসতে পারাটা স্বস্তিদায়ক। আর সোফি এইরকম একজন বিদেশি ভদ্রলোকের ব্যক্তিগত মালিকানার স্টেটের চেয়ে বেশি নিরাপদ জায়গার কথা ভাবতেও পারেনি। তারা একটা বৃত্তাকারের পথ দিয়ে যেতেই সেতু ভিলেটা দৃষ্টিসীমার ভেতরে চলে এলো। ৩ তলা উঁচু এবং কমপক্ষে ৬০ মিটার দীর্ঘ। সামনের অংশটা ধূসর পাথরের তৈরি, আর সেটা বাইরের স্পটলাইটের কারণে জ্বলজ্বল করছে। ভেতরের বাতিগুলো সবে জ্বালানো হয়েছে। ল্যাংডন সোজা ট্রাকটা চালিয়ে সদর দরজার সামনে না গিয়ে পাশের সবুজ বিথির কাছে গিয়ে গাড়িটা থামালো, যাতে রাস্তা থেকে সেটা না দেখা যায়। রাস্তা থেকে দেখে ফেলার ঝুঁকি নেবার কোনো কারণই নেই, সে বলল। অথবা এরকম একটা ট্রাক নিয়ে কেন এসেছি সেটা লেইটিবিংয়ের কাছে প্রশ্ন হয়েও দেখা দিতে পারে। সোফিও তার সাথে সায় দিল। ক্রিপ্টেক্সটা নিয়ে আমরা কি করব? এটা এখানে রাখাটা ঠিক হবে না, কিন্তু লেই যদি এটা দেখে ফেলেন তবে নিশ্চিতভাবেই জানতে চাইবেন জিনিসটা কি। উদ্বিগ্ন হবার কিছু নেই, ল্যাংডন বলল। জ্যাকেটটা খুলে বাক্সটা মুড়িয়ে নিয়ে সেটা কোলে নিয়ে নিল, যেন কোনো বাচ্চা কোলে নিয়েছে। সোফি সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকাল। চতুর। টিবিং কখনো নিজের ঘরের দরজা খোলে না। সে ভেতরেই দেখা করতে বেশি পছন্দ করে। ভেতরে ঢুকেই আমি তার আসার আগে এটা কোথাও লুকিয়ে রাখব। ল্যাংডন একটু থামল। আসলে তুমি তার সাথে দেখা করার আগে আমার উচিত তোমাকে একটু সতর্ক করে দেয়া। সাল্লের হাস্যরসাত্মক ব্যাপারগুলো লোকজনের কাছে প্রায়শই একটু অদ্ভুত বলে মনে হয়। সোফি সন্দেহ করল। এ পর্যন্ত যা ঘটেছে তাতে মনে হয় না তার চেয়ে বেশি অদ্ভুত কিছু আজ রাতে ঘটবে। প্রধান ফটকের দিকে চলে যাওয়া পথটা কোবল পাথরে তৈরি। সোফি দরজাটাতে নক করার আগেই সেটা ভেতর থেকে খুলে গেল। একজন অভিজাত বাটলার তাদের সামনে এসে দাঁড়ালো। নিজের টাইটা ঠিক করে নিল সে। আসলে সবেমাত্র সে পোশাকটা পরেছে। দেখে মনে হচ্ছে তার বয়স ৫০। তার ভাবসাব দেখে মনে হলো তাদের এই সময় উপস্থিত হওয়াতে সে মোটেও অবাক হয়নি। সাল্লেই নিচে নেমে আসছেন, সে জানালো। তার বাচনভঙ্গি পুরোপুরি ফরাসি। পোশাক পরছেন। তিনি নাইট ড্রেস পরে মেহমানদের অভ্যর্থনা জানাতে পছন্দ করেন না। আমি কি আপনার কোটটা নিতে পারি? সে ল্যাংডনের হাতে ধরা পেঁচানো টুইট জ্যাকেটটার দিকে ইঙ্গিত করল। ধন্যবাদ, ঠিক আছে। অবশ্যই, এদিকে আসুন প্লিজ। বাটলার তাদেরকে বিশাল একটা ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে ভিক্টোরিয়ান ল্যাম্পের নরম আলো জ্বলছিল। ঘরের এক কোনায় ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সেটা এত বড় যে এর ভেতরে আস্ত একটা ষাঁড়কে রোস্ট করা যাবে। বাটলার সেই ফায়ারপ্লেস আর মোমবাতিগুলোতে আগুন জ্বালিয়ে দিলে ঘরটা আলোকিত হয়ে উঠল। লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জ্যাকেটটা ঠিকঠাক করল। আমার মনিব অনুরোধ করেছেন এখানে আপনারা নিজের বাড়ি মনে করে থাকবেন। এই বলে সে ল্যাংডন আর সোফিকে একা রেখে চলে গেল। সোফি ভাবল সে কোন পাশটাতে বসবে। এক পাশে আছে রেনেসা যুগের ভেলভেট ডিভান, একটা পুরনো দিনের রকিং চেয়ার, একজোড়া পাথরের আসন। দেখে মনে হচ্ছে ওগুলো বাইজেন্টাইন মন্দির থেকে তুলে আনা হয়েছে। ল্যাংডন মোড়ানো কোটটা খুলে ক্রিপ্টেক্সটা বের করে ডিভানের নিচে ঠেলে দিলে জিনিসটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল। তারপর জ্যাকেটটা আবার পরে নিল। সোফির দিকে চেয়ে মুচকি হেসে বসে পড়ল সে। সোফিও তার পাশে বসল। ফায়ারপ্লেসের আগুনের উত্তাপটা উপভোগ করে সোফির মনে হলো এরকম একটা ঘর তার দাদু অবশ্যই পছন্দ করতেন। গাঢ় কাঠের দেয়াল জুড়ে রয়েছে মহান শিল্পীদের সব ছবি। তাদের একটাকে সোফি চিনতে পারল, সেটা পুশিনের, তার দাদুর দ্বিতীয় সেরা পছন্দের শিল্পী। ফায়ারপ্লেসের ঠিক উপরে আইসিস দেবীর একটা আবক্ষ মূর্তি। তাদের দিকে চেয়ে আছে সেটা। মিশরীয় দেবীর নিচে ফায়ারপ্লেসের ভেতরে দুটো গার্গোয়েল তাদের হাঁ করা মুখটা দিয়ে জিভ বের করে আছে। শৈশবে গার্গোয়েল দেখে সোফি সবসময় ভয় পেত। তবে একবার তার দাদু তাকে নটরডেম ক্যাথেড্রালের গার্গোয়েলগুলো দেখিয়ে বলেছিলেন, প্রিন্সেস, এইসব নিরীহ জিনিসগুলোকে দেখো। তুমি কি এদের মুখ থেকে মজার শব্দ শুনতে পাচ্ছ? সোফি মাথা নেড়ে শব্দটা শুনে একটু হেসেছিল। তারা গার্গল করছে।
তার দাদু তাকে বলেছিলেন গার্গারি স্যার, সেজন্যই তাদেরকে গার্গোয়েলের মতো অদ্ভুত নামে ডাকা হয়। সোফি এরপর থেকে আর সেগুলোকে ভয় পায়নি কখনো। এই প্রিয় স্মৃতিটার কথা মনে করে সোফির ভেতরে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হলো। দাদু চলে গেছে। সে ভাবল ক্রিপ্টেক্সটা কিভাবে খোলা যায় সেটা যদি লেই টিবিং জানতো। সোফির দাদুর অন্তিম মুহূর্তের কথায় ল্যাংডনের কাছে যাবার নির্দেশ ছিল। তিনি অন্য কাউকে জড়িত করার কথা বলেননি। আমাদের লুকানোর জন্য একটা জায়গা দরকার। সোফি ঠিক করল রবার্টের বিচার বুদ্ধির উপরেই আস্থা রাখবে। স্যার রবার্ট, তাদের পেছন থেকে একটা কণ্ঠ বলে উঠল, আপনি দেখে একজন কুমারীর সঙ্গে ভ্রমণ করছেন। ল্যাংডন উঠে দাঁড়ালে সোফিও উঠে দাঁড়ালো। ঘরের এক কোনায় পেঁচানো একটা সিঁড়ি দিয়ে টিবিং নেমে এলেন। গুড ইভিনিং, ল্যাংডন বলল। স্যার লেই, পরিচয় করিয়ে দিচ্ছি, সোফি নেভু। কী সৌভাগ্য আমার। টিবিং আলোর দিকে চলে এলেন। আপনাকে ধন্যবাদ, সোফি বলল। দেখতে পেল পায়ে লোহার লেগ ব্রেস পরেছেন তিনি, আর হাতে ক্রাচ। আমি বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে। দেরি নয় মাই ডিয়ার, একটু জলদি এসে গেছেন। তিনি হাসলেন। ভুনেত পাস আমেরিকাই? সোফি মাথা ঝাঁকাল। প্যারিসে। আপনার ইংরেজি চমৎকার। ধন্যবাদ, আমি রয়্যাল হলওয়েতে পড়েছি। তাই তো বলি। টিবিং একটু কাছে এগিয়ে এলেন। হয়তো রবার্ট আপনাকে বলেছে আমি অক্সফোর্ডের কাছাকাছি একটি স্কুলে পড়েছি। টিবিং ল্যাংডনের দিকে তাকালেন। অবশ্যই আমি হার্ভার্ডেও পড়েছি, একটা নিরাপদ শিক্ষায়তন হিসেবে। সোফির কাছে তাদের নিমন্ত্রণকর্তাকে দেখতে ঠিক স্যার এলটন জনের মতো মনে হলো না। টিবিংয়ের চুল লাল, আর কথা বলার সময় তার চোখ দুটো পিটপিট করে। টিবিং ল্যাংডনের কাছে এসে হাত মেলালেন। রবার্ট, আপনি ওজন হারিয়েছেন। ল্যাংডন হাসল। আর আপনি সেগুলোর কিছু পেয়ে গেছেন। টিবিং প্রাণ খুলে হাসলেন, নিজের পেটে চাপড় মারলেন। এবার সোফির দিকে ঘুরে আলতো করে তার হাত দুটো ধরে সরাসরি তার দিকে তাকালেন। মা লেডি। সোফি ল্যাংডনের দিকে তাকালো। সে একটু পিছিয়ে গিয়ে হাঁটু গেড়ে সম্মান জানাবে নাকি হাতটা চুমু খাওয়ার জন্য এগিয়ে দেবে বুঝতে পারছিল না। চায়ের কেটলি নিয়ে বাটলার ঘরে ঢুকে ফায়ারপ্লেসের সামনে রাখা টেবিলে সেটা রেখে দিল। এই হলো রেমি লেগালুদেজ, টিবিং বললেন। আমার গৃহভৃত্য। বাটলার একটা হাসি দিয়ে চলে গেল। রেমিলিওর অধিবাসী, টিবিং নিচু স্বরে বললেন, যেন কথাটা খুব আপত্তিকর। কিন্তু সে খুব ভালো সসেজ বানাতে পারে। ল্যাংডন অবাক হলো। আমি ভেবেছিলাম আপনি হয়তো একজন ইংরেজকে এনেছেন। হায় ঈশ্বর, তা হবে কেন? আমি এটা আশা করতে পারি না একজন ব্রিটিশ শেফকে ফ্রেঞ্চ ট্যাক্স কালেক্টর মেনে নেবে। তিনি সোফির দিকে তাকালেন। পারাদা নয়েজ ময়ে, মাদামোজেল নেভু, দয়া করে নিশ্চিত হবেন আমার ফরাসি বিদ্বেষ কেবলমাত্র রাজনীতিবিদ আর ফুটবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ। আপনার সরকার আমার টাকা চুরি করে, আর আপনাদের ফুটবল টিম সাম্প্রতিককালে আমাদেরকে অপমানিত করেছে। সোফি একটা স্বস্তির হাসি দিল। টিবিং তার দিকে চেয়ে ল্যাংডনের দিকে ফিরল। কিছু একটা হয়েছে, আপনাদের দুজনকে একটু অন্যরকম লাগছে। ল্যাংডন মাথা নেড়ে সায় দিল। আমাদের একটা অদ্ভুত রাত কেটেছিলেই, তাতে সন্দেহ নেই। আপনারা মাঝরাতে আমার এখানে এসে গ্রিল সম্পর্কে বলছেন। বলুন আমাকে, এটা কি আসলেই গ্রিল নিয়ে, নাকি আপনারা এটা বলেছেন এই জন্যে যে এই একটি মাত্র ব্যাপারই আছে যা আমাকে মাঝরাতেও জাগাতে পারে? বলা চলে দুটোই, সোফি ভাবল। সোফার নিচে ক্রিপ্টেক্সটার কথা মনে করল সে। লেই, ল্যাংডন বলল, আমরা আসলে প্রায়োরি অফ সায়ন সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। টিবিংয়ের ভুরু দুটো কৌতূহলে কুঁচকে গেল। রক্ষক, তো এটা আসলে গ্রিল সম্পর্কিতই বটে। আপনারা বলছিলেন আপনাদের কাছে একটা খবর আছে, নতুন কিছু রবার্ট? সম্ভবত, তবে আমরা পুরোপুরি নিশ্চিত নই। আমাদের মনে হচ্ছে আপনার কাছ থেকে এই সম্পর্কে আগে শুনতে পারলেই আমাদের জন্য ভালো হয়। টিবিং তার আঙুলগুলো নাচাতে লাগলেন। চতুর আমেরিকান। আগে শুনতে চান? খুব ভালো, আমি আপনাদের সেবায় নিয়োজিত। বলুন আমাকে কি বলতে হবে। ল্যাংডন দীর্ঘশ্বাস ফেলল। আমি আশা করছি আপনি আগে মিস নেভুকে হোলি গ্রেইলের সত্যিকারের চরিত্রটি সম্পর্কে ব্যাখ্যা করবেন। টিবিং দারুণ অবাক হলেন। উনি জানেন না? ল্যাংডন মাথা ঝাঁকালো। টিবিংয়ের মুখে যে হাসিটা দেখা গেল সেটা প্রায় অশ্লীল। রবার্ট, আপনি আমার কাছে একজন কুমারী মেয়ে নিয়ে এসেছেন। ল্যাংডন কাচুমাচু হয়ে সোফির দিকে তাকালো।
কুমারী বা ভার্জিন এমন একটা শব্দ যা এমন একজনের বেলায় প্রয়োগ করা হয় যে গ্রেলের সত্যিকারের গল্পটা শোনেনি। এই প্রথম তাকে সেটা বলা হবে। টিবিং আগ্রহ ভরে সোফির দিকে তাকালেন। আপনি কতটুকু চান মাই ডিয়ার? সোফি সংক্ষেপে জানালো। ল্যাংডনের কাছ থেকে সে অল্প বিস্তর যা শুনেছিল তার বর্ণনা দিল। এই টিবিং ল্যাংডনের দিকে কটমট করে তাকালেন। রবার্ট, আমি ভেবেছিলাম আপনি একজন ভদ্রলোক। ইতিমধ্যেই আপনি তার উত্তেজনা হরণ করেছেন। আমি ভেবেছিলাম হয়তো আপনি আর আমি দুজনে মিলে। ল্যাংডন বুঝতে পারল কথাবার্তাগুলো একটু বেশি দ্ব্যর্থবোধক হয়ে যাচ্ছে, বাড়াবাড়িও হয়ে গেছে। টিবিং ইতিমধ্যেই সোফিকে নিজের দৃষ্টিতে আটকে রেখেছেন। আপনি একজন গ্রেল ভার্জিন মাই ডিয়ার। বিশ্বাস করুন, আপনি আপনার প্রথম অভিজ্ঞতার কথাটি কখনো ভুলবেন না। ল্যাংডনের পাশে সোফায় বসে সোফি চায়ে চুমুক দিয়ে একটা কেক তুলে নিল। ক্যাফিন আর কেকটাকে স্বাগতম জানানোর আবেশটা অনুভব করল সে। সারলেই টিবিং চোখ কুঁচকে অদ্ভুত ভঙ্গিতে ফায়ারপ্লেসের সামনে হাঁটতে লাগলেন। তার পায়ের লেগ ব্রেসটা খটখট করে শব্দ করল। হোলি গ্রেল, টিবিং বললেন। তার কণ্ঠে ধর্মীয় উপদেশের ভাবগাম্ভীর্যের ছোঁয়া। বেশিরভাগ লোক আমাকে জিজ্ঞেস করে থাকে সেটা কোথায়। আমার মনে হয় এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আমি কখনোই দেব না। তিনি ঘুরে সোজা সোফির দিকে তাকালেন। যা হোক, তার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক প্রশ্ন হলো গ্রেলটা আসলে কি। সোফি আঁচ করতে পারল। তার দুজন পুরুষ সঙ্গীর মধ্যে এক ধরনের একাডেমিক আবহের উদ্ভব ঘটেছে। গ্রেলটাকে পুরোপুরি বুঝতে হলে টেবিং বলতে শুরু করলেন। আমাদেরকে সবার আগে বাইবেল বুঝতে হবে। আপনি নিউ টেস্টামেন্ট সম্পর্কে কতটুকু জানেন? সোফি কাঁধ ঝাঁকাল। একদমই না। আসলে আমি এমন একজন লোকের কাছে বড় হয়েছি যিনি লিওনার্দো দা ভিঞ্চিকে পুজো করতেন। টিবিংকে একই সাথে হতচকিত আর আনন্দিত মনে হলো। একটা আলোকিত আত্মা, চমৎকার। তাহলে আপনি জানেন যে লিওনার্দো ছিলেন হোলি গ্রেল সিক্রেট রক্ষাকারীদেরই একজন, আর তিনি তার শিল্পে সেটার ক্লু লুকিয়ে রেখেছেন। রবার্ট আমাকে এ সম্পর্কে বলেছে। আর নিউ টেস্টামেন্টটা সম্পর্কে দ্য ভিঞ্চির দৃষ্টিভঙ্গি? কোনো ধারণা নেই। টিবিং তার ঘরের এক কোণে রাখা বুক শেলফের দিকে তাকালেন। রবার্ট, আপনি যদি কিছু মনে না করেন ওই দিকের শেলফে রাখা লা হিস্টোরিয়া দে লিওনার্দো বইটা দেবেন কি? ল্যাংডন বিশাল আর্টের বইটা নিয়ে এসে তাদের সামনের টেবিলটার উপর রাখল। টিবিং বইটার মলাট খুলে প্রথম দিকের একটা পৃষ্ঠায় কতগুলো উক্তির দিকে নির্দেশ করলেন। এগুলো দ্য ভিঞ্চির নোটবুক থেকে সংগৃহীত। টিবিং বললেন, আমার মনে হয় এতে আপনি আমাদের আলোচনার সাথে সম্পর্কিত কিছু পাবেন। সোফির লেখাটা পড়ল। অনেকে ইন্দ্রজালের ব্যবসা আর বানোয়াট অলৌকিকত্ব দেখিয়ে বোকা জনগণকে ধোঁকা দিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি। এখানে আরেকটা আছে। টিবিং আরেকটা উক্তির দিকে নির্দেশ করে বললেন, অন্ধ অজ্ঞতা আমাদেরকে ভুল পথে চালিত করে। ও জীবিত মানুষ, তোমরা চোখ খোলো। লিওনার্দো দা ভিঞ্চি। সোফি খুবই উত্তেজনা অনুভব করল। দা ভিঞ্চি বাইবেল সম্পর্কে বলেছেন? টিবিং সায় দিলেন। বাইবেল সম্পর্কে লিওনার্দোর অনুভূতি সরাসরি হোলি গ্রেলের সাথে সংশ্লিষ্ট। সত্যি বলতে কি, দা ভিঞ্চি হোলি গ্রেলের আসল ছবিটা এঁকেছিলেন। একটু পরে আপনাকে আমি সেটা দেখাবো, তবে প্রথমে আমরা বাইবেল নিয়ে কথা বলবো। টিবিং হাসলেন। আর বাইবেল সম্পর্কে আপনার যা জানার দরকার তা কামান বিশেষজ্ঞ মার্টিন প্যারিস কর্তৃক হিসাব করা। টিবিং তার গলাটা পরিষ্কার করে জানালেন, বাইবেল ফ্যাক্স হয়ে কিংবা স্বর্গ থেকে আসেনি। বাইবেল মানুষের তৈরি মাই ডিয়ার, ঈশ্বরের নয়। বাইবেল জাদুর মতো আকাশ থেকে পড়েনি। মানুষই এটা তৈরি করেছে ইতিহাসের এক সন্ধিক্ষণে। আর এটা অসংখ্যবার অনুবাদিত হয়েছে, সংযোজিত হয়েছে, সংস্কার হয়েছে। বইটি সুনিশ্চিত নির্ভরযোগ্য কোনো সংস্করণ ইতিহাসে পাওয়া যায়নি। ঠিক আছে, যীশুখ্রিস্ট ইতিহাসের একটি প্রভাবশালী চরিত্র, সম্ভবত সবচাইতে খ্যাপাটে অনুপ্রেরণাদায়ক বিশ্বনেতাও বটে। পৃথিবীতে এর আগে তার মতো কেউ আসেনি। ত্রাণকর্তা হিসেবে বিবেচিত হলেও তিনি রাজা বনে গিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন আর নতুন দর্শনের প্রবক্তা হয়েছিলেন। রাজা সোলেমান আর রাজা ডেভিডের বংশধর হিসেবে যীশুখ্রিস্টের ইহুদিদের বৈধ রাজা হবার অধিকার ছিল। বোধগম্য কারণেই পৃথিবীব্যাপী তার জীবন সংরক্ষিত হয়েছিল
লক্ষ লক্ষ অনুসারীদের দ্বারা। টিবিং চা খাওয়ার জন্য একটু থামলেন। নিউ টেস্টামেন্টের জন্য ৮০টি গসপেল নির্বাচিত করা হয়েছিল, কিন্তু খুব অল্প সংখ্যককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ম্যাথিউ, মার্ক, লিউক এবং জনই সেসব অন্তর্ভুক্ত করেছিলেন। কোন গসপেলটা অন্তর্ভুক্ত হবে সেটা কে বেছে নিয়েছিল? সোফি জিজ্ঞেস করল। আহা, টিবিং অতিশয্যে বললেন, খ্রিস্টবাদের মৌলিক দুর্ভাগ্য। বাইবেল আজকে যেমনটি আমরা দেখি, প্যাগান রোমান সম্রাট কনস্ট্যান্টিন দ্য গ্রেট কর্তৃক বিন্যস্ত হয়েছিল। আমি জানতাম কনস্ট্যান্টিন একজন খ্রিস্টান ছিলেন। সোফি বলল। খুব একটা নয়, টিবিং বললেন। তিনি ছিলেন আজীবন একজন প্যাগান, যাকে মৃত্যুশয্যায় ব্যাপটাইজ করা হয়েছিল, আর তিনি এতটাই দুর্বল ছিলেন যে প্রতিবাদ করতে পারেননি। কনস্ট্যান্টিনের সময় রোমের রাজকীয় ধর্ম ছিল সূর্য পূজা, সল ইনভিক্টাসের ধর্ম অথবা অদৃশ্য সূর্যের ধর্ম, আর কনস্ট্যান্টিন ছিলেন সেটার প্রধান পুরোহিত। তার জন্য খুব দুর্ভাগ্য ছিল যে একটা ক্রমবর্ধমান ধর্ম রোমকে কক্ষিগত করতে যাচ্ছিল। যিশুর ক্রুশবিদ্ধ হবার ৩০০ বছর পর তার অনুসারীরা বহুগুণে বাড়তে শুরু করেছিল। খ্রিস্টান আর প্যাগানরা যুদ্ধ করতে শুরু করলো, আর দ্বন্দ্বটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে সেটা রোমকে দুভাগে বিভক্ত করার একটা হুমকি হয়ে দেখা দিয়েছিল। কনস্ট্যান্টিন সিদ্ধান্ত নিলেন রোমকে একক একটি ধর্মে ঐক্যবদ্ধ করবেন, খ্রিস্টান ধর্মে। সোফি খুব অবাক হল। একজন পেগান সম্রাট কেন খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বেছে নিলেন? টিবিং মিটিমিটি হাসলেন। কনস্ট্যান্টিন একজন ভালো ব্যবসায়ী ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন খ্রিস্টান ধর্ম ক্রমশ বাড়ছে, তাই তিনি বিজয়ী ঘোড়ার উপরই বাজি ধরেছিলেন বলা চলে। ঐতিহাসিকরা এখনও যার পণ্যায় বিস্মিত হন কিভাবে কনস্ট্যান্টিন সূর্য পূজারী প্যাগানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলেন। প্যাগান প্রতীক, সন তারিখ এবং আচারগুলোকে তিনি খ্রিস্টীয় ঐতিহ্যের সাথে মিশিয়ে দিয়ে নতুন এবং সংকর একটি ধর্ম প্রবর্তন করেছিলেন, যা দুপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। প্যাগান ধর্ম রূপান্তরিত হয়ে খ্রিস্টান ধর্মের প্রতীকে ঠাঁই করে নেওয়ার সত্যটা অনস্বীকার্য। ল্যাংডন বলল, মিশরীয় সূর্য চাকতি হয়ে গেল ক্যাথলিক সেন্টদের হলস। আইসিস দেবীর অলৌকিকভাবে পাওয়া সন্তানের সেবা করার ছবিটা খুব দারুণভাবেই আধুনিককালে আমাদের চোখের সামনে ভেসে ওঠা কুমারী ম্যারি যিশুকে সেবা করার দৃশ্যের সাথে মিলে যায়। আর ক্যাথলিকদের আচারগুলোর প্রায় সবটাই মিতার, বেদি, ডক্সোলজি আর কমিউনিয়নের গড ইটিং সরাসরি পেগানদের কাছ থেকে নেয়া। টিবিং আর্তনাদ করে উঠলেন, খ্রিস্টান ধর্মের কোনো কিছুই আসল নয়। প্রাক খ্রিস্ট ঈশ্বর মিথারস, যাকে ডাকা হতো ঈশ্বরের পুত্র এবং জগতের আলো বলে, তিনি জন্মেছিলেন ২৫শে ডিসেম্বর, মারা গিয়েছেন একটা পাথরের ফলকের উপর। তারপর ৩ দিন পরে তার পুনরুত্থান হয়েছিল। ভালো কথা, ২৫শে ডিসেম্বর অসিরিস, অ্যাডোনিস আর ডায়োনিসাসের জন্মদিন। খ্রিস্টানদের সাপ্তাহিক ছুটিটাও পেগানদের কাছ থেকে চুরি করা। আপনি কি বলতে চাচ্ছেন? প্রথমে ল্যাংডন বলল, খ্রিস্টান ধর্ম ইহুদিদের শনিবারের সাবাতকে সম্মান জানিয়েছিল, কিন্তু কনস্ট্যান্টিন সেটা বদলে প্যাগানদের শ্রদ্ধেয় রবিবার অর্থাৎ সানডেকে ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সে একটু থেমে দাঁত বের করে হাসল। বেশিরভাগ চার্চ গমনকারী জানে না তারা আসলে পেগানদের সূর্যদেবতাকেই প্রকারান্তরে সম্মান জানাতে যাচ্ছে রবিবার। সোফির মাথা ঘুরতে লাগলো। আরে সব কিছুই গ্রিলের সাথে সংশ্লিষ্ট? অবশ্যই, টিবিং বললেন। আমার সাথেই থাকুন। এই দুটো ধর্মের সংমিশ্রণের সময়ে কনস্ট্যান্টিনের নতুন খ্রিস্টীয় ঐতিহ্যকে দৃঢ় করার প্রয়োজন হয়ে পড়ল। সেই জন্যে তিনি একটা বিখ্যাত ধর্মসভার ডাক দিলেন, যা নিসাই নামে পরিচিত। সোফি কথাটা একবার শুনেছিল, তবে সেটা নিসেন ক্রিডের জন্মস্থান হিসেবে। এই সম্মেলনেই টিবিং বললেন, খ্রিস্টান ধর্মের অনেক কিছুই আলোচনা করে ভোট দিয়ে সব ঠিকঠাক হয়েছিল। ইস্টারের দিন বিশপের ভূমিকা, পুরোহিতদের ক্ষমতা এবং অবশ্যই যিশুর দেবত্ব। আমি বুঝতে পারছি না, দেবত্ব? মাই ডিয়ার, টিবিং ঘোষণা দিলেন, এই দিনের আগ পর্যন্ত যিশুকে তার অনুসারীরা একজন মরণশীল পয়গম্বর হিসেবেই দেখত, একজন মহান এবং শক্তিশালী মানুষ হিসেবে, আর অবশ্যই একজন মরণশীল মানুষ হিসেবে। ঈশ্বরের পুত্র নয়? ঠিক, টিবিং বললেন। যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব করা হয়েছিল সেই কাউন্সিলে, আর সেটা ভোটের মাধ্যমে অনুমোদিত হয়েছিল নিসায়েতে। দাঁড়ান, আপনি বলছেন যিশুর দেবত্ব ভোটের ফল?
অনেকটা সেরকমই, টিবিং যোগ করলেন। খ্রিস্টের দেবত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের ঐক্য এবং নতুন শক্তি কেন্দ্র ভ্যাটিকানকে আরও বেশি দৃঢ়তা দিয়েছিল। আনুষ্ঠানিকভাবে যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে প্রমাণ করার মধ্য দিয়ে কনস্ট্যান্টিন যিশুকে দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, মনুষ্য সমাজের বাইরের একজন, যার শক্তি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। এর মধ্যে দিয়ে কেবল পেগানদের উত্থানই ঠেকানো হয়নি, বরং তার অনুসারীরা একটি সংগঠনও তৈরি করে ফেলল, রোমান ক্যাথলিক চার্চ। সোফি ল্যাংডনের দিকে তাকালে সে সোফিকে কথাটার সত্যতা সম্পর্কে আশ্বস্ত করল। সবটাই ছিল ক্ষমতা সংক্রান্ত ব্যাপার। টিবিং আবার বলতে শুরু করলেন, ত্রাণকর্তা ব্যাপারটা খ্রিস্টীয় চার্চ এবং রাষ্ট্রের কাছে খুবই স্পর্শকাতর ছিল। অনেক পণ্ডিতের দাবি, শুরুর দিকে চার্চ যিশুকে তার সত্যিকারের অনুসারীদের কাছ থেকে চুরি করেছিল। তার মানবিক বার্তাগুলো হাইজ্যাক করা হয়েছিল, তাকে অপ্রবেশক স্বর্গীয় মহিমায় প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর এসব কিছুই করা হয়েছিল নিজেদের শক্তি বাড়াতে। এই বিষয়ে আমি কতগুলো বইও লিখেছি। আমি অনুমান করতে পারি একনিষ্ঠ খ্রিস্টানরা আপনার কাছে প্রতিদিন ঘৃণার চিঠি পাঠিয়েছেন। কেন তারা সেটা করবে? টিবিং পাল্টা প্রশ্ন করল। শিক্ষিত খ্রিস্টানদের মধ্যে বিশাল সংখ্যকই তাদের বিশ্বাসের ইতিহাসটা জানে। যিশু অবশ্যই একজন মহান আর ক্ষমতাবান লোক ছিলেন। কনস্ট্যান্টিনের নিজস্ব স্বার্থে তাকে ব্যবহার করার জন্য তো আর যিশুর মহিমান্বিত জীবনটা হেয় হয়ে যায় না। কেউ তো আর বলছে না খ্রিস্ট একজন ভণ্ড ছিলেন, অথবা অস্বীকার করতে পারে না যে তিনি এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে উন্নততর জীবনের জন্য অনুপ্রাণিত করেছেন। আমরা যা বলছি সেটা হলো কনস্ট্যান্টিন যিশুর প্রভাব এবং গুরুত্বকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন, আর এটা করার মধ্যে দিয়ে তিনি খ্রিস্টান ধর্মকে একটি আকার দিয়েছেন যা আজ আপনারা দেখছেন। সোফি তার সামনে রাখা আর্ট বুকটার দিকে তাকালো। এটার ভেতরে দ্য ভিঞ্চির আঁকা হোলি গ্রেলটা দেখার জন্য উদ্গ্রীব সে। কিন্তু পরিহাসের বিষয় হলো, টিবিং বললেন, এবার তিনি খুব দ্রুত বলে যেতে লাগলেন, যেহেতু যিশুর মৃত্যুর 400 বছর পর কনস্ট্যান্টিন তাকে মহিমান্বিত করেছিলেন, তাই তার জীবন যে মরণশীল একজন মানুষের জীবন সে সম্পর্কে হাজার হাজার দলিল দস্তাবেজের অস্তিত্ব রয়ে গিয়েছিল। ইতিহাসের বই নতুন করে লেখার জন্যে কনস্ট্যান্টিনের দরকার ছিল রক্তাক্ত একটি অধ্যায়ের। এখানেই শুরু হয়েছিল খ্রিস্টীয় ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়ের। সোফির দিকে তাকিয়ে টিবিং বিরতি দিলেন। কনস্ট্যান্টিন একটা নতুন বাইবেলের জন্য অর্থ প্রদান করে একটি কমিটি গঠন করলেন। এতে করে বাইবেল থেকে ওইসব গসপেল বাদ দিয়ে দেওয়া হলো যাতে যিশুকে মানুষ হিসেবে বিবৃত করা হয়েছিল। তার বদলে এমন সব গসপেল অন্তর্ভুক্ত করা হলো যাতে যিশুকে ঈশ্বরতুল্য বলে মনে হয়। অনেক আদি গসপেল সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয়েছিল। আরেকটা কথা ল্যাংডন যোগ করল, কেউ যদি কনস্ট্যান্টিনের সংরক্ষণটা বাদ দিয়ে আসল গসপেলটা বেছে নিত, তবে তাকে হেরোটিক বা ধর্মবিরোধী আখ্যা দেওয়া হতো। হেরোটিক শব্দটা তখন থেকেই পৃথিবীতে প্রচলিত হয়ে গেল। লাতিন শব্দ হেরিটিকাস মানে পছন্দ। যারা খ্রিস্টের আসল ইতিহাসটা পছন্দ করত তারাই ছিল পৃথিবীর প্রথম ধর্মবিরোধী বা হেরেটিক। ইতিহাসবেত্তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হলো, টিবিং বললেন, কনস্ট্যান্টিন যেসব গসপেল চিহ্নিত করেছিলেন সেগুলোর কিছু কিছু টিকে গিয়েছিল। ডেড সি স্ক্রল বা পুঁথি 1950-এর দশকে আবিষ্কৃত হয়েছিল, যা জুদিয়ান মরুভূমির কাছে কামরানের একটি গুহায় লুকিয়ে রাখা ছিল। আর অবশ্যই 1945-এর নাগ হাম্মাদিতে প্রাপ্ত কপটিক স্ক্রলটা তো আছেই। এইসব দলিলে খ্রিস্টকে একজন মানুষ হিসেবেই বিবৃত করা হয়েছে। অবশ্য ভ্যাটিকান তাদের ঐতিহ্য অনুসারে চেষ্টা করেছে এই স্ক্রলগুলো যাতে প্রকাশিত না হয়। আর কেনই বা তারা সেটা করবে না? দলিলগুলোতে যে তথ্য আছে তাতে স্পষ্টতই বোঝা যায় যে বাইবেল সম্পাদিত এবং সংস্করণকৃত করা হয়েছিল মানুষ কর্তৃক, যার ছিল একটি রাজনৈতিক এজেন্ডা। মানুষ যিশুকে দেবত্ব আরোপ করে তার প্রভাবকে ব্যবহার করার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করা। তারপরও ল্যাংডন পাল্টা বলতে লাগলো, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আধুনিক চার্চ এসব দলিলগুলোকে বিশ্বাস না করে নিজেদের বিশ্বাসে অটল রয়েছে। ভ্যাটিকান মনে করে এসব দলিল বানোয়াট এবং মিথ্যা। টিবিং সোফির বিপরীতে একটা চেয়ারে বসেছিলেন। তিনি চুকচুক করে একটা শব্দ করলেন। আপনি দেখতেই পারছেন আমাদের অধ্যাপক সাহেব রোমের ব্যাপারে আমার চেয়ে বেশি নরম। তারপরও তিনি ঠিক বলেছেন, আধুনিক চার্চ এসবকে বানোয়াট বলেই বিশ্বাস করে একটা বোধগম্য কারণেই। কনস্ট্যান্টিনের বাইবেলটা দীর্ঘদিন ধরে তাদের কাছে সত্য বলে পরিগণিত হয়ে আসছে। কেউই প্রবর্তনকারীর চেয়ে বেশি প্রবর্তন করতে পারে না। এর মানে হলো, ল্যাংডন বলল,
আমরা আমাদের বাবাদের ঈশ্বরের আরাধনা করি। আমি যা বলতে চাই, টিবিং সাথে সাথে বললেন, আমাদের বাবারা আমাদেরকে খ্রিস্ট সম্পর্কে যা বলে গেছেন তার প্রায় সবটাই মিথ্যা। হোলি গ্রেল গল্পটাও সেরকম। সোফি দা ভিঞ্চির বই সেই উক্তিটার দিকে তাকালো। টিবিং বইটা খুলে ভেতরের পাতায় গেলেন। আর শেষে আপনাকে দা ভিঞ্চির আঁকা হোলি গ্রেলের ছবিটা দেখাবার আগে আমি চাই আপনি এটা একটু দেখুন। তিনি বইয়ের একটা রঙিন ছবির দিকে নির্দেশ করলেন, যা সমস্ত পাতা জুড়ে রয়েছে। আমার ধারণা আপনি ফ্রেস্কোটা চিনতে পেরেছেন। উনি ঠাট্টা করছেন, তাই না? সোফি সর্বকালের সবচাইতে বিখ্যাত ফ্রেস্কোটার দিকে চেয়ে আছে, দ্য লাস্ট সাপার। মিলানের সান্তা মারিয়া দেল গ্রাজের দেয়ালে আঁকা দা ভিঞ্চির কিংবদন্তি চিত্রকর্মটা। ক্ষয়িষ্ণু ফ্রেস্কোটাতে যিশু এবং তার শিশুদের ছবি আছে, যখন শিশু ঘোষণা দিলেন যে তাদের মধ্যেই একজন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি এই ফ্রেস্কোটা চিনি। তাহলে আপনি হয়তো আমাকে এই ছোট্ট খেলাটা খেলতে দেবেন। চোখ বন্ধ করুন। একটু ইতস্তত করে সোফি তার চোখ বন্ধ করল। যিশু কোথায় বসে আছেন? টিবিং জিজ্ঞেস করলেন। মাঝখানে। ভালো। তিনি এবং তার শিশুরা কি খাবার খাচ্ছেন? রুটি, অবশ্যই। চমৎকার। পানীয়? মদ। তারা মদ পান করছিল। খুব ভালো। শেষ প্রশ্ন, টেবিলে কয়টা মদের গ্লাস আছে? সোফি একটু থামল, বুঝতে পারল প্রশ্নটাতে চালাকি আছে। আর প্রাতরাশ সেরে যিশু তার মদের পেয়ালাটা তুলে নিয়ে শিশুদের সাথে ভাগাভাগি করলেন। একটা কাপ, সে বলল। চেলিস মানে পেয়ালা, খ্রিস্টের পেয়ালা, হোলি গ্রেইল। যিশু একটা পেয়ালা দিয়ে মদ পরিবেশন করেছিলেন, একজন একজন করে, যেমনটি আধুনিক খ্রিস্টানরা কমিউনের সময় করে থাকে। টিবিং দীর্ঘশ্বাস ফেললেন। চোখ খুলুন। সোফি চোখ খুলল। টিবিং দাঁত বের করে ইঙ্গিতপূর্ণ একটা হাসি হাসলেন। সোফি চোখ খুলেই ছবিটার দিকে তাকিয়ে দেখল টেবিলে সবার জন্য একটা করে কাপ আছে, খ্রিস্টের জন্য 13টি কাপ। তার চেয়ে বড় কথা, কাপগুলো খুব ছোট, কাঁচের তৈরি। ছবিটাতে কোনো পেয়ালা বা চেলিস নেই, কোনো হোলি গ্রেল নেই। টিবিংয়ের চোখ পিটপিট করছে। একটু অদ্ভুত লাগছে, তাই না? বাইবেল এবং হোলি গ্রেইলের কিংবদন্তিতে নিশ্চিতভাবেই হোলি গ্রেইলের কথা বলা আছে। অদ্ভুত ব্যাপার হলো, দ্য ভিঞ্চি দৃশ্যত যিশুর কাপটা আঁকতে ভুলে গিয়েছিলেন। নিশ্চিতভাবেই চিত্রকলার পণ্ডিতেরা এটা নোট করে নিতে পারেন। আপনি এটা জেনে আরও বেশি ঘাবড়ে যাবেন, যা বেশিরভাগ পণ্ডিতই হয় ব্যাপারটা খেয়াল করেননি অথবা এড়িয়ে গেছেন। এই ফ্রেস্কোটা আসলে হোলি গ্রেইলের রহস্যের মূল চাবিকাঠি। দ্য ভিঞ্চি সেটা লাস্ট সাপারে খোলাখুলিভাবেই দেখিয়েছেন। সোফি ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখল। এই ফ্রেস্কোটাতে কি বলা আছে হোলি গ্রেইল আসলে কি? কি না বলে বলুন কে? হোলি গ্রেইল কোনো বস্তু নয়, এটা আসলে একজন ব্যক্তি। সোফি টিবিংয়ের দিকে অনেকক্ষণ চেয়ে থেকে ল্যাংডনের দিকে তাকালো। হোলি গ্রেইল একজন ব্যক্তি? ল্যাংডন সায় দিল। আসলে একজন নারী। সোফির ফ্যাকাশে চেহারাটা দেখে ল্যাংডন তার অবস্থাটা বুঝতে পারল। সে যখন প্রথম এই তথ্যটা জানতে পেরেছিল তখন তারও এমন অবস্থা হয়েছিল। সেই কথাটা তার মনে পড়ে গেল। টিবিং এবার ল্যাংডনকে বলল, রবার্ট, হয়তো একজন সিম্বলজিস্ট হিসেবে ব্যাপারটা আরও খোলাসা করে বলার সময় হয়েছে। তিনি টেবিলের কাছে গিয়ে একটা কাগজ তুলে নিয়ে সেটা ল্যাংডনের সামনে মেলে ধরলেন। ল্যাংডন তারপর পকেট থেকে একটা কলম বের করল। সোফি, তুমি কি নারী পুরুষের আধুনিক আইকনের সাথে পরিচিত? সে অতি পরিচিত পুরুষ প্রতীকটা এবং নারী প্রতীকটা আঁকল। অবশ্যই, সে বলল। এগুলো, সে খুব শান্ত কণ্ঠে বলল, নারী পুরুষের আসল প্রতীক নয়। অনেকে ভুল করে ধারণা করে যে পুরুষের প্রতীকটা এসেছে বর্ম এবং বর্ষা থেকে, যেখানে নারী প্রতীক প্রতিনিধিত্ব করে আয়নার প্রতিফলিত সৌন্দর্যকে। আসলে প্রতীকগুলোর উৎস হল প্রাচীন জ্যোতির্বিদ্যার মঙ্গল গ্রহ আর ভেনাসের প্রতীকগুলো। আসল প্রতীকগুলো অনেক বেশি সরল ছিল। ল্যাংডন কাগজের উপর আরেকটা আইকন আঁকল, উল্টা ভিয়ের মতো, অথবা মাত্রা ছাড়া এ। এই প্রতীকটা ছিল পুরুষের। সোফিকে বলল, একটা আদিম পুরুষ লিঙ্গ। একদম যথার্থই বলা যায়, সোফি বলল। আসলটার মতোই, টিবিং বললেন। ল্যাংডন আবারও বলতে লাগলো, এই আইকনটা সাধারণভাবে ব্লেড বা তলোয়ার নামে পরিচিত, আর এটা প্রতিনিধিত্ব করে আগ্রাসন এবং পুরুষত্ব। সত্যি বলতে কি, ঠিক এই পুরুষ লিঙ্গের প্রতীকটা
আজকের দিনও আধুনিক সেনাবাহিনীতে উচ্চতর র্যাঙ্ক নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে। একদম ঠিক। টিবিং দাঁত বের করে হাসলেন। তোমার যত বেশি লিঙ্গ থাকবে তত বেশি উচ্চ র্যাঙ্ক হবে। ল্যাংডন একটু বিব্রত হলো। নারী প্রতীকটার দিকে যাই। এটা একেবারে পুরুষের বিপরীত। সে আরেকটা প্রতীক আঁকল। এটাকে বলা হয় চ্যালিস বা পেয়ালা। প্রতীকটা দেখতে ইংরেজি ভি এর মতো। সোফি চোখ তুলে তাকালো। তাকে দেখে মনে হলো অবাক হয়েছে। ল্যাংডন বুঝতে পারল সোফি ব্যাপারটা ধরতে পেরেছে। চ্যালিস, সে বলল, একটা পেয়ালা বা আধারের সাথে সাদৃশ্যপূর্ণ। তার চেয়েও বড় কথা, এটার আকৃতি নারীর যোনির মতো। এই প্রতীকটা নারীত্বের, মাতৃত্বের আর উর্বরতার। ল্যাংডন এবার তার দিকে সরাসরি তাকাল। সোফি, কিংবদন্তি বলছে হোলি গ্রেল হলো একটা চ্যালিস, মানে একটা পেয়ালা। পেয়ালা হিসেবে গ্রেলের বর্ণনাটা আসলে হোলি গ্রেলের সত্যিকারের চরিত্রকে রক্ষা করার জন্যই। এই জন্যই বলা হয় কিংবদন্তিতে চ্যালিসকে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। একজন নারী, সোফি বলল। একদম ঠিক। ল্যাংডন হাসল। বাস্তবিক গ্রেইল হল নারীত্বের প্রাচীন একটা প্রতীক। হোলি গ্রেইল দিয়ে আসলে পবিত্র নারী এবং দেবীদের বোঝানো হয়েছে, যা বর্তমানে হারিয়ে গেছে। সত্যি বলতে কি, চার্চ সেটাকে নিশ্চিহ্ন করে ফেলেছে। নারী শক্তি এবং নতুন জীবন উৎপাদন করার ক্ষমতাকে একসময় খুব পবিত্র জ্ঞান করা হতো, কিন্তু এটা পুরুষ শাসিত চার্চ ব্যবস্থার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছিল। আর সেজন্য পবিত্র নারীকে ডাইনি আখ্যা দিয়ে ভ্রষ্ট করা হয়েছিল। ঈশ্বর নয়, বরং মানুষই আদি পাপের স্রষ্টা, যেখানে বলা হয়েছে হাওয়া আদমকে গন্ধম খাইয়ে স্বর্গচ্যুত করেছিলেন। নারী একসময়ের পবিত্র জন্মদাত্রী শত্রু হয়ে গেল। আমার আরও বলা দরকার, টিবিং দাবি করল, নারীরা জীবন আনে এই ধারণাটি আসলে প্রাচীন ধর্মের ভিত্তি ছিল। সন্তান জন্ম দেওয়াটা রহস্যময় এবং শক্তিশালী একটি ব্যাপার। দুঃখজনক যে খ্রিস্টীয় দর্শন সিদ্ধান্ত নিয়েছিল যে নারীর সৃজন ক্ষমতাকে অবজ্ঞা করে, জীববিদ্যার সত্যকে অস্বীকার করে পুরুষকে স্রষ্টা হিসেবে তুলে ধরা হবে। জেনেসিস বা সৃষ্টিতত্ত্ব আমাদেরকে বলছে আদমের পাঁজর থেকে হাওয়া সৃষ্টি হয়েছে। নারী হয়ে গেল পুরুষ থেকে উদ্ভূত একটি পাপী জীব। জেনেসিসের শুরুটা হলো দেবীদের সমাপ্তি। গ্রেইল হল, ল্যাংডন বলল, বিস্তৃত দেবীর একটি প্রতীক। খ্রিস্টান ধর্মের আগমনে প্রাচীন প্যাগান ধর্ম খুব সহজে মৃত্যুবরণ করেনি। নাইটরা যে চ্যালিস অন্বেষণকারী হিসেবে বিবেচিত, তারা চার্চের হাত থেকে নারীদেরকে বাঁচাতে অবতীর্ণ হয়েছিলেন। চার্চ দেবীদের নিশ্চিহ্ন করা শুরু করেছিল। অবিশ্বাসীদেরকে পুড়িয়ে মেরে প্যাগানদের পবিত্র নারীকে নিষিদ্ধ করেছিল তারা। সোফি মাথা ঝাঁকাল। আমি দুঃখিত, যখন তুমি বলছিলে হোলি গ্রেইল হলো একজন ব্যক্তি, আমি ভেবেছিলাম তুমি সত্যিকারের ব্যক্তিকেই বুঝিয়েছ। সত্যিকারেরই তো, ল্যাংডন বলল। যে কোনো ব্যক্তি নয়, টিবিং উৎফুল্ল হয়ে বললেন। উত্তেজনায় দাঁড়িয়েই গেলেন। এমন একজন নারী যিনি এমন শক্তিশালী একটা সিক্রেট ধারণ করছেন, যার প্রকাশ পেলে খ্রিস্ট ধর্মের মূল ভিত্তিটাই ধ্বংস হবার হুমকি রয়েছে। সোফিও দারুণ উত্তেজিত হয়ে উঠল। এই নারী কি ইতিহাসে খুবই সুপরিচিত? অনেকটাই। টিবিং ক্রাচটা ধরে হলের দিকে এগুলেন। আমি যদি পড়ার ঘরে যাই, তবে আমি আপনাকে দ্য ভিঞ্চির আঁকা তার ছবিটা দেখাতে পারবো। 2 ঘর পরে রান্নাঘরে গৃহপরিচারক রেমি লেগালুদেজ টেলিভিশনের সামনে নিশ্চুপ দাঁড়িয়েছিল। খবরে একজন নারী আর পুরুষের ছবি প্রচার করা হচ্ছিল, ঠিক সেই দুজনের। একটু আগে রেমি যাদেরকে চা পরিবেশন করে এসেছে। জুরিখের ডিপোজিটরি ব্যাংকের বাইরে রোড ব্লকের সামনে দাঁড়িয়ে লেফটেন্যান্ট কোলেদ ভাবতেই পারছে না তল্লাশির ওয়ারেন্টটা নিয়ে আসতে ফসের এত দেরি হচ্ছে কেন। ব্যাংকাররা নিশ্চিত কিছু একটা লুকাচ্ছে। তারা দাবি করছে ল্যাংডন আর নেভু একটু আগে ব্যাংকে ঠিকই এসেছিল, কিন্তু তাদের কাছে কোনো অ্যাকাউন্ট নাম্বার না থাকার দরুন তারা এখান থেকে ফিরে গেছে। তাহলে তাদেরকে ভেতরে একটু তল্লাশি করতে দিচ্ছে না কেন? অবশেষে কোলেদের সেলুলার ফোনটা বেজে উঠল। কলটা লুভরের কমান্ড পোস্ট থেকে এসেছে। সার্চ ওয়ারেন্ট কি পাওয়া গেছে? কোলেদ জানতে চাইল। ব্যাংকের কথা ভুলে যাও লেফটেন্যান্ট, এজেন্ট তাকে বলল। আমরা একটা খোঁজ পেয়েছি। ল্যাংডন আর নেভু কোথায় লুকিয়ে আছে ঠিক সেই অবস্থানটা খুঁজে পেয়েছি। কোলেদ তার গাড়ির হুডের উপর বসে পড়ল। তুমি ঠাট্টা করছো? মফস্বলের দিকে আমার কাছে একটা ঠিকানা আছে, ভার্সির কাছাকাছি সেটা। ক্যাপ্টেন ফসে কি সেটা জানে? এখন পর্যন্ত না,
তিনি একটা গুরুত্বপূর্ণ কলে ব্যস্ত আছেন। আমি যাচ্ছি, তিনি ফ্রি হতেই তাকে ফোন করো। কোলের ঠিকানাটা দেখে লাফিয়ে উঠল। ব্যাংক থেকে বের হতেই তার মনে হলো, কে ল্যাংডনের অবস্থান খোঁজ করতে ডিসিপিজেকে বলেছিল। এতে অবশ্য কিছু আসে যায় না। সে তার জীবনের সবচাইতে বড় এবং হাই প্রোফাইল গ্রেপ্তারটি করতে যাচ্ছে। কোলে তোয়াল্লেসে 5টা গাড়িকে তার সাথে আসতে বলল। কোনো সাইরেন না, বুঝেছ? ল্যাংডন যেন না জানে আমরা আসছি। 40 কিলোমিটার দূরে একটা কালো অদি গাড়ি গ্রামীণ পথ দিয়ে এসে একটা মাঠের ছায়ায় থামল। সাইলাস গাড়ি থেকে বের হয়ে রড আয়রনের ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালো। তার সামনে বিশাল একটা প্রাঙ্গণ। নিচের ঘরের বাতিগুলো সব জ্বলছে। এই সময় বাতি জ্বলা অদ্ভুতই বটে। সাইলাস ভাবল, মুচকি হাসল। টিচার তাকে যে তথ্য দিয়েছেন সেটা একেবারে নিখুঁত। কি স্টোনটা ছাড়া আমি এই বাড়ি থেকে সরছি না। সে প্রতিজ্ঞা করল, আমি বিশপ এবং টিচারকে ব্যর্থ হতে দিতে পারি না। লোহা কাটার যন্ত্রটা পরীক্ষা করে দেখল সে। বারগুলো কেটে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল সে। তার উড়োতে বাঁধা সিলিস বেল্টের যন্ত্রণা উপেক্ষা করেই কাজে নেমে গেল। অস্ত্রটা হাতে নিয়ে সাইলাস সুবিশাল সবুজ চত্বরে পা ফেলল। টিপিংয়ের স্টাডি রুমের মতো কোনো স্টাডি রুম সোফি জীবনে দেখেনি। একটা বিলাসবহুল অফিস কক্ষের চেয়ে সেটা 6 কি 7 গুণ বড়। সায়েন্স ল্যাবরেটরি, আর্কাইভ লাইব্রেরি, এমনকি ইনডোর ফ্রি মার্কেটও এত বড় নয়। 3টা ঝাড়বাতি ঝোলানো আছে। ফ্লোরের টাইলস ঢাকা পড়ে গেছে ওয়ার্ক টেবিলে। আর্টওয়ার্ক, হস্তশিল্প। আর অবিশ্বাস্য রকমের ব্যাপার হলো বিপুল সংখ্যক ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার, প্রজেক্টর, মাইক্রোস্কোপ, কপি মেশিন এবং বিশাল একটা স্ক্যানার। আমি বলরুমটাকে বদলে নিয়েছি, টিপিং বললেন। তাকে দেখে মনে হলো মজা করছে। নাচার জন্যে আমার হাতে খুব কম সময় থাকে। সোফির মনে হলো রাত যেন এক ধরনের গোধূলির মতো, যেখানে তার প্রত্যাশার কিছুই ঘটছে না। এসবই আপনার কাজের জন্যে? সত্য জানাটা আমার জীবনের প্রেম হয়ে গেছে, টিপিং বললেন। আর সাংগ্রিল হলো আমার প্রিয় রক্ষিতা। হলি গ্রেইল হলো একজন নারী? সোফ কিছুই ঢুকছিল না। আপনি বলছেন আপনার কাছে এই নারীর ছবিটা আছে, যাকে আপনি দাবি করছেন হলি গ্রেইল হিসেবে? হ্যাঁ, কিন্তু তিনি যে হলি গ্রেইল সেটা আমার দাবি নয়, খ্রিস্ট নিজে সেটা দাবি করেছেন। কোন ছবিটা? সোফি জিজ্ঞেস করল। দেয়ালগুলো ভালো করে দেখে নিল। টিপিংকে দেখে মনে হলো তিনি সেটা ভুলে গিয়েছিলেন। হলি গ্রেইল, সাংগ্রিল, চ্যালিস। তিনি আচমকা ঘুরে দূরের একটা দেয়ালের দিকে ইঙ্গিত করলেন। সেখানে 8 ফুট দীর্ঘ লাস্ট সাপারের একটা প্রিন্ট টাঙানো রয়েছে। ঠিক এই ছবিটাই একটু আগে সোফি দেখেছে। এই তো সে। সোফি নিশ্চিত সে কিছু একটা ধরতে পারছে না। এই ছবিটাই তো আপনি আমাকে একটু আগে দেখিয়েছেন। তিনি মুচকে হাসলেন। আমি জানি, কিন্তু বড়টা আরও বেশি মজার এবং কৌতূহলোদ্দীপক। আপনার কি মনে হয় না? সোফি সাহায্যের জন্য ল্যাংডনের দিকে ঘুরল। আমি ধরতে পারছি না। ল্যাংডন হাসল। হলি গ্রেইলটা দ্য লাস্ট সাপারের মধ্যে আবির্ভূত হয়েছে। লিওনার্দো তাকে খুব ভালোভাবে অন্তর্ভুক্ত করেছেন। দাঁড়াও, সোফি বলল। তুমি বলছো হলি গ্রেইল হলো একজন নারী, দ্য লাস্ট সাপার হলো 13 জন পুরুষের একটা ছবি, তাই কি? টিপিং তার ভুরু কপালে তুললেন। একটু ভালো করে দেখুন তো। একটু ইতস্তত করে সোফি ছবিটার কাছে গেল। 13টি অবয়ব ভালো করে দেখে নিল। যীশুখ্রিস্ট মাঝখানে, 6 জন শিষ্য তার বাম দিকে, আর বাকি 6 জন ডান দিকে। তারা সবাই পুরুষ, সে নিশ্চিত হয়ে বলল। টিপিং বললেন, প্রভুর ডান দিকে সম্মানের জায়গাটাতে যিনি বসে আছেন তার ব্যাপারে? সোফি যিশুর ডান দিকে বসা চরিত্রটা ভালো করে পরীক্ষা করে দেখল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। চরিত্রটার মুখ আর শরীর ভালো করে দেখতেই বিস্ময় জেগে উঠল তার মধ্যে। চরিত্রটার চুল লাল, খুবই সরু ভাঁজ করা দুটো হাত, আর বুকের কাছে স্তনের আভা। এটা নিঃসন্দেহে একজন নারী। এটা তো একজন নারী, সোফি বিস্ময় বলে উঠল। টিপিং হাসতে লাগলেন। খুব অবাক হয়েছেন তাই না? বিশ্বাস করুন, এটা ভুল করে হয়নি। লিওনার্দো নারী পুরুষ আঁকার বেলায় খুবই দক্ষ ছিলেন। গুলিয়ে ফেলার প্রশ্নই আসে না। সোফি যিশুর পাশে বসা রমণীর দিক থেকে চোখ ফেরাতেই পারছিলেন না। দ্য লাস্ট সাপার তো 13 জন পুরুষের ছবি হবার কথা। এই মেয়েটা তবে কে?
যদিও সোফি এই ক্লাসিক ছবিটা বহুবার দেখেছে, কিন্তু এই জিনিসটা একদমই খেয়াল করেনি। সবাই মিস করে গেছে। টিবিং বললেন, আমাদের পূর্বচিন্তা এই ছবিটার বেলায় এত শক্তিশালী যে ছবিটা দেখার সময় আমাদের চোখের উপর সেটা সেঁটে থাকে। এটা স্কটোমা হিসেবে পরিচিত। ল্যাংডন পাশ থেকে বলল, খুব শক্তিশালী প্রতীকের বেলায় মস্তিষ্ক এরকমটি করে থাকে। এই মেয়েটাকে ধরতে না পারার আরেকটা কারণ আছে, টিবিং বললেন। সেটা হলো মূল ছবিটা থেকে বেশিরভাগ ফটোগ্রাফি 1954 সালের আগে তোলা। তখন পর্যন্ত ছবিটা অষ্টাদশ শতকের এক শিল্পীর তুলির আঁচড়ে কতগুলো পরতে ঢাকা ছিল। এখন এই ফ্রেস্কোটা পরিষ্কার করে দ্য ভিঞ্চির সত্যিকারের ছবিটা তুলে আনা হয়েছে। ছবিটার দিকে ঘুরলেন তিনি। অ্যাডভাইলা। সোফি ছবিটার আরও কাছে গেল। যিশুর ডান দিকে বসা নারীটা অল্প বয়স্কা এবং দেখতে ধার্মিক। নম্র মুখ আর সুন্দর লাল চুল, হাতগুলো সুন্দর করে ভাঁজ করে রাখা। এটাই কি সেই নারী যে একাই চার্চকে নাড়িয়ে দিতে পারে? কে সে? সোফি জিজ্ঞেস করল। এটা হলো মাই ডিয়ার, টিবিং জবাব দিলেন, ম্যারি ম্যাগদালিন। সোফি চমকে উঠল। 12 বনিতা? টিবিং ছোট্ট করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন কথাটাতে তিনি ব্যক্তিগতভাবে আহত বোধ করলেন। মাগদালিন সেই রকম কিছু ছিলেন না। এই দুঃখজনক ভুল ধারণাটি শুরুর দিকে চার্চই ছড়িয়েছে। চার্চের দরকার ছিল ম্যারি মাগদালিনকে ভ্রষ্টা হিসেবে হেয় প্রতিপন্ন করার, যাতে ঢাকা পড়ে যায় তার বিপজ্জনক সিক্রেটটা, হোলি গ্রেল হিসেবে তার ভূমিকা। তার ভূমিকা? যেমনটি আমি বলেছি, টিবিং পরিষ্কার করে বললেন, শুরুর দিকে চার্চের দরকার ছিল বিশ্ববাসীকে এটা জানানো যে পয়গম্বর যিশু আসলে স্বর্গীয় সত্তা। তাই যেসব গসপেলে যিশুকে মর্তের মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছিল সেগুলো বাইবেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দিককার পরিমার্জনাকারীদের জন্য এটা দুর্ভাগ্য, তা হলো একটা পার্থিব বিষয়ের গসপেল বাইবেলে রয়ে গিয়েছিল, ম্যারি মাগদালিন। বিরতি দিলেন তিনি। আরও ভালো করে বলতে গেলে বলতে হয় যিশুর সাথে তার বিয়ে। ক্ষমা করবেন, কি বললেন? সোফি ল্যাংডনের দিকে চেয়ে আবার টিবিংয়ের দিকে ফিরল। এটা ঐতিহাসিক রেকর্ডের ব্যাপার, টিবিং বললেন। আর দ্য ভিঞ্চি এ ব্যাপারে পুরোপুরি জ্ঞাত ছিলেন। দ্য লাস্ট সাপারে নির্দিষ্ট করে বলতে গেলে চিৎকার করে জানান দিচ্ছে যে যিশু আর মাগদালিন ছিলেন স্বামী স্ত্রী। সোফি আবারও ফ্রেস্কোটার দিকে তাকালো। খেয়াল করে দেখুন, যিশু যে পোশাকটা পরেছেন তার মিরর ইমেজের পোশাক পরেছেন মাগদালিন। টিবিং ছবিটার মাঝখানে বসা দুজনের দিকে ইঙ্গিত করলেন। সোফি হতবিহ্বল হয়ে গেল। এটা নিশ্চিত যে তাদের দুজনের পোশাকের রঙই উল্টো করে সাজানো আছে। যিশু পরে আছেন লাল রঙের রোব এবং নীল রঙের ক্লোক। ম্যারি পরেছেন নীল রঙের রোব এবং লাল ক্লোক। ইন এবং ইয়াং। আরও অদ্ভুত কিছুতে প্রবেশ করা যাক, টিবিং বললেন। খেয়াল করুন, যিশু এবং তার বধূকে দেখে মনে হচ্ছে যেন উরুর দিক থেকে ঘেঁষে আছেন তারা, আর একে অন্যের দিকে এমনভাবে হেলে আছেন যেন তাদের মধ্যেকার নেগেটিভ স্পেসটা একটা নকশা তৈরি করে ফেলেছে। টিবিং সোফিকে সেটা দেখাবার আগেই সোফি নিজেই ওটা দেখতে পেল। তর্কাতীতভাবেই ছবিটার মাঝখানে এই ভি আকৃতিটা আছে। ল্যাগডন একটু আগেই বলেছিল এটা হলো নারীর যোনির প্রতীক। অবশেষে টিবিং বললেন, আপনি যদি যিশু আর মাগদালিনকে মানুষ হিসেবে না দেখে কম্পোজিশনাল এলিমেন্ট হিসেবে দেখেন, তাহলে দেখতে পাবেন আরেকটা আকৃতি। একটু থামলেন। ইংরেজি বর্ণমালার একটা অক্ষর। সোফির সঙ্গে সঙ্গেই সেটা দেখতে পেল। অক্ষরটার পুরোটা হঠাৎ করেই দেখতে পেল। ছবিটার মাঝখানে প্রশ্নাতীতভাবেই একটা বড়সড় এম অক্ষর দেখা যাচ্ছে। কাকতালীয় বললে খুব বেশি বলা হবে, অক্ষরটা খুব নিখুঁত। আপনি কি বলেন? টিবিং বললেন। সোফি খুবই রোমাঞ্চিত হল। এটা এখানে কেন? টিবিং কাঁধ ঝাঁকালেন। ষড়যন্ত্রতাত্ত্বিকের দল বলবে এটা দিয়ে বোঝানো হয়েছে ম্যাট্রিমোনিও বা বিবাহ, অথবা ম্যারি মাগদালিন। সত্যি বলতে কি কেউ নিশ্চিত করে বলতে পারে না। নিশ্চিত করে যা বলা যায় তা হলো লুকানো এমটা ভুল করে দেওয়া হয়নি। গ্রিল সম্পর্কিত অসংখ্য কাজে লুকায়িত এম রয়েছে, হয় জলছাপে, ছবির নিচে, কিংবা কম্পোজিশনাল প্রহেলিকার মাধ্যমে। সবচাইতে আলোচিত এমটা লন্ডনের আওয়ার লেডি অফ প্যারিসের দেবীতে চিত্রিত করা আছে, যা প্রায়োরিদের এক সাবেক গ্র্যান্ডমাস্টার জ্যাক কক্তো ডিজাইন করেছিলেন। সোফি তথ্যটা জানত। আমি মানছি লুকায়িত এম হল কৌতূহলোদ্দীপক। তারপরও বলা যায়
কেউ এমন দাবি করছে না যে সেটা যিশু এবং মাগদালিনের বিয়ের প্রমাণ। না না, টিবিং বললেন। পাশের একটা টেবিলের রাখা বইয়ের দিকে গেলেন। আমি আগেই বলেছি, যিশু এবং মাগদালিনের বিয়ের ব্যাপারটা ঐতিহাসিক রেকর্ডের অংশ। তিনি বইটা উল্টাতে লাগলেন। তার চেয়ে বড় কথা, বাইবেলের বর্ণিত অবিবাহিত যিশুর চেয়ে বিবাহিত যিশুই আমাদের কাছে বেশি মানানসই বলে মনে হয়, কারণ যিশু একজন ইহুদি ছিলেন। টিবিং যখন বইয়ের পাতা উল্টাচ্ছিলেন, সেই ফাঁকে কথাটা ল্যাংডন বলল। সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে একজন ইহুদি পুরুষের পক্ষে অবিবাহিত থাকাটা প্রায় অসম্ভব ছিল। ইহুদি রীতিমতে কুমার থাকাটা নিন্দনীয়। একজন ইহুদি বাবার জন্য নিজের ছেলের উপযুক্ত একজন স্ত্রী খুঁজে দেওয়াটা বাধ্যতামূলক ছিল। যদি যিশু অবিবাহিত থাকতেন, তবে কমপক্ষে একটি গসপেলেও সেটার উল্লেখ থাকত। টিবিং বড়সড় একটা বই খুঁজে পেয়ে সেটা তুলে আনলেন তাদের সামনের টেবিলে। চামড়ায় বাঁধানো বইটার মলাটায় লেখা আছে দ্য জেনোস্টিক গসপেলস। টিবিং সেটা খুললেন। ল্যাংডন আর সোফি তার পাশে এসে দাঁড়ালো। সোফি দেখে বুঝতে পারল পৃষ্ঠাগুলো কোনো প্রাচীন পুঁথির বড় করে তোলা ছবিতে পূর্ণ। লেখাগুলো হাতের লেখা। প্রাচীন ভাষাটা সে চিনতে পারল না, কিন্তু পরের পৃষ্ঠায় সেগুলো টাইপ করা অংশ ছাপা আছে, সেগুলো অনুবাদ করা। এগুলো নাগ হাম্মাদি এবং ডেড সি স্ক্রলের ফটোকপি, যা আমি আগে উল্লেখ করেছিলাম। টিবিং বললেন, খ্রিস্ট ধর্মের প্রাথমিক সময়ের রেকর্ড। সমস্যার কথা হলো এগুলো বাইবেলের গসপেলের সাথে মেলে না। টিবিং একটা প্যারার দিকে ইঙ্গিত করলেন। ফিলিপ, এই গসপেলটাই শুরুর জন্য সবসময় ভালো। সোফি সেটা পড়ল। আর ত্রাণকর্তার সঙ্গিনী হলেন ম্যারি ম্যাগদালিন। খ্রিস্ট তাকে বাকি সব শিষ্যদের চেয়েও বেশি ভালোবাসেন এবং প্রায় তার ঠোঁটে চুমু খান। বাকি শিশুরা এতে ক্ষিপ্ত হয়ে নিজেদের আপত্তির কথা জানালো। তারা তাকে বলল, আপনি কেন তাকে আমাদের চেয়েও বেশি ভালোবাসেন? কথাগুলো সোফিকে দারুণ অবাক করল। তারপরও সেগুলো থেকে কোনো উপসংহার টানা যায় না। এখানে বিয়ের কোনো কথা বলা হয়নি। ও কন্ত্রেয়ার, টিবিং হাসলেন। প্রথম লাইনটার দিকে ইঙ্গিত করলেন। যে কোনো আরামায়িক পণ্ডিতে আপনাকে বলে দেবে যে সেসব দিনে সঙ্গিনী শব্দটি আক্ষরিক অর্থে স্ত্রী হিসেবে ব্যবহৃত হতো। সোফি আবারও প্রথম লাইনটা পড়ল। আর ত্রাণকর্তার সঙ্গিনী হল ম্যারি মাগদালিন। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ১২ পর্ব। আর উপন্যাসের মজার মজার পার্টগুলো বিভিন্ন, আপনারা যারা শুনছেন পুরো উপন্যাসটি, আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে আপনারা আসলে এই উপন্যাসটি সম্পর্কে কী ভাবছেন, এবং খ্রিস্টান ধর্ম বিশ্বাসীরা আসলে এই উপন্যাসটি কিভাবে দেখছেন। কারণ ড্যান ব্রাউনের মতো একজন বিখ্যাত লেখক কোনো তথ্য উপাত্ত ছাড়া এইভাবে একটা ধর্মকে আঘাত করে লিখবেন, এটা হতে পারে না। তার কাছে অবশ্যই তথ্য আছে এবং তিনি প্রথমেই সেটা ব্যক্ত করেছেন যে প্রায়োরি অফ সায়ন, হলি গ্রেল এবং ওপাস দাই প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা ব্যাপারের সত্যতা রয়েছে। তো আপনাদের কমেন্টগুলো এই বিষয়ে আসলে আশা করছি যে আপনারা আপনাদের মতামতগুলো আশা করছি আপনারা কমেন্টে আলোচনাগুলো করবেন ইনশাল্লাহ। আমরাও আপনাদের মতামতগুলো জানতে পারবো। যেহেতু অনেক বড় একটি উপন্যাস, আসলে আমিও মাঝে মাঝে ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছি। আপনারা কমেন্ট করলে বা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমি আসলে বিশেষ করে বেশি উৎসাহিত হব পড়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।